মানবিক আবার কি? রাজনীতিতে মানবিক আছে নাকি? এটা তো যুদ্ধক্ষেত্র। আমি আপনার গলা কাটবো, আপনি আমার গলা কাটবো। বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা বিএনপি ধারণ করতে পারছে না। এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। এগুলোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি বক্তব্য প্রথমে তারেক রহমান সাহেবের আগমন আগামীকাল বাংলাদেশের বহু প্রতীক্ষিত আমাদের নেতার আগমন স্বাভাবিকভাবে সারা দেশের মধ্যে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশে আমরা আছি। তবে এই উৎসবটা একটা সাময়িক ব্যাপার, এটা বেশি দিন থাকবে না। এই উৎসবের পেছনে আমাদের যে চিন্তা ভাবনা, দর্শন, আদর্শ, রূপরেখা, এগুলো হচ্ছে মানুষের প্রতীক্ষা। সত্যিকার প্রতীক্ষা কিন্তু এছাড়া আগমনটাও কিন্তু একটা হচ্ছে, এটা কি বলবো, এটা শুধু একটা সিম্বলিক, কিন্তু যে প্রতীক্ষা, যেটা তাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেটা অনেক বড়। শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই কথাটা প্রতিদিন বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা বিএনপি ধারণ করতে পারছে কিনা, বিএনপি নেতৃবৃন্দরা ধারণ করতে পারছে কিনা। এবং যদি ধারণ করতে পারে ভালো, তা না হলে বিএনপিরও কোনো ভবিষ্যৎ নাই, সেই নেতারও কোনো ভবিষ্যৎ নেই। এই জন্য আমাদের লেখকরা অনেক কিছু বলে গেছে। আমাদের যে ঘাটতিগুলো, এগুলো পূরণ করতে হবে। এই ঘাটতিগুলো পূরণ করতে হবে, এগুলোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে যে আমাদের জেন জি থেকে শুরু করে সবার যে প্রত্যাশা, ওদের কিন্তু হাতে সময় নাই, ওদের ধৈর্য নাই, কিন্তু ওদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা আকাশযোগ্য। এটা পূরণ করতে গেলে আমাদের বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব একাই কাজ করতে পারবেন না, যেটা মামুন বলে গেছে। এই ওনার যে চ্যালেঞ্জ, বিএনপির যে চ্যালেঞ্জ, এটা আমরা সকলে মিলে প্রত্যাশা পূরণ করতে এগিয়ে আসতে হবে। আমি এটাকে বলি, ইট ইজ এ পার্টনারশিপ, ইট ইজ এন অ্যালায়েন্স। আমি ন্যাশনাল ঐক্যের চেয়ে আমি অ্যালায়েন্সে বেশি ঢুকি। ঐক্য হয়তো কোনো জাতি এক জায়গায় আসবে না, কিন্তু আমাদেরকে যেটা পার্টনারশিপ ডেভেলপ করতে পারি বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে, আমরা যদি একটা অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, তাহলেই কিন্তু কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। যে রেইনবো নেশনের কথা বলেছিলাম, এটা বিশাল ব্যাপার। এটা রেইনবো নেশন ইজ এ বিশাল ব্যাপার, কিন্তু রেইনবো নেশনের পেছনে যে চিন্তা, যে কনসেপ্ট, এটা কি আমরা বুঝতে পারছি? এখানে প্রত্যেক জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি জাতি, বাংলাদেশের মধ্যে যারা বসবাস করে তাদের সকলের সংস্কৃতি, সকলে কিন্তু আলাদা সংস্কৃতি আছে, সব বাঙালি থাকে, প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের ইতিহাস, প্রত্যেকের ভাষা, সবগুলোকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশকে নিয়ে যদি ওনার মানবিক বাংলাদেশ, রাজনৈতিক নেতারা কিন্তু এই কথা বলে না। মানবিক আবার কি? রাজনীতিতে মানবিক আছে নাকি? এটা তো যুদ্ধক্ষেত্র। আমি আপনার গলা কাটবো, আপনি আমার গলা কাটবো। আর কোন নেতা যখন বলেন মানবিক বাংলাদেশ, বিগ মেসেজ। অর্থাৎ আমাদেরকে মানবিক হতে হবে, আমার রাজনীতিতে মানবিক হতে হবে, আমার সমাজনীতিতে মানবিক হতে হবে, আমার অর্থনীতিতে মানবিক করতে হবে। অর্থনীতির গণতন্ত্রের কথা বলছি। বাংলাদেশের কোন নেতা রাজনীতি গণতন্ত্রের কথা আমরা বলি, ভোট দেব, নির্বাচন হবে, গণতন্ত্র হয়ে যাবে, কিন্তু কোন নেতা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বলে নেই, অর্থনৈতিক গণতন্ত্র। অর্থাৎ সকলের জন্য অর্থনীতি, অর্থাৎ সকলে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে, অর্থনীতির সুফল সকলে পাবে, সকলের কাছে পৌঁছতে হবে। সেটাই হবে উন্নয়ন, সেটাই হবে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনীতি যেভাবে রাজনীতি সংস্কৃতি। সুতরাং
প্রত্যেক কিছুতে কিন্তু আগামী দিনে বাংলাদেশের রূপরেখা তুমি অ্যাড্রেস করছে। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। আমি কোন বিশ্বের কোন দেশে কোথাও, সবাই অনেকে বলে আপনি এই এরিয়াতে এটা করবো, কিন্তু এখানে সবার জন্য, প্রত্যেকটা কমিউনিটির জন্য এখানে সবাইকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। কথাটা বলা সহজ, ইমপ্লিমেন্ট করা খুব কঠিন। এই জন্য ইমপ্লিমেন্টেশনের বেলায় যখন আসছে আমি একটা কথা ব্যবহার করেছি, সরকার একা করতে পারে না। এই জন্য আমরা এটাও উনি চিন্তা করেছেন, যেহেতু সরকার একা করতে পারবে না, উনি পার্টনারশিপের কথা বলছেন। সরকারের সাথে প্রাইভেট ব্যক্তি খাতকে পার্টনারশিপে নিয়ে আসতে হবে, সরকারের সাথে এনজিও কে পার্টনারশিপে আনতে হবে, ডেলিভারি করে দেবে। কারণ সরকার পারে না, এগুলো বিগত দিনে আমরা দেখেছি। যেহেতু আমরা সরকার চালিয়েছি, কোথায় কোথায় আমরা ভুল করেছি, কেন পারি আমরা অ্যানালাইজ করেছি, আমরা কেন ডেলিভার করতে পারি না। একটা রুরাল বাংলাদেশে একটা মহিলাকে কেন ডেলিভার করতে পারি, আমাদের একটা ইয়াং মেয়ে মেট্রিক IBA পাস করেছে, তাকে কেন আমি এমপ্লয় করতে পারি। সব চিন্তা করে আমরা এইটা ডেলিভার করার জন্য তারিক সাহেব যেটা চিন্তা করেছেন সেটা হচ্ছে পার্টনারশিপ উইথ ব্যক্তিখাত, ব্যক্তিখাতের সাথে পার্টনারশিপ উইথ NGOs যারা ডেলিভার। সুতরাং ইট ইজ এ কমপ্লিট চিন্তা। এটা এমন না যে আমি এটা করবো বলে আমি চলে গেলাম। 1 কোটি চাকরির কথা যখন বলা হচ্ছে, এখানে কোথায় কোন সেক্টরে কারা কি করবে না, দেশে কত চাকরি করবে, বিদেশে কত হবে, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান কত হবে, সবকিছু করে আমরা রহমান সাহেবের ভীষণ কাজ করে আমরা একটা জায়গায় এসেছি আজকে। সুতরাং দিস ইজ এ লিডার হু উইল মেক এ ডিফারেন্স। It is not business as usual anymore in Bangladesh. Bangladesh is going to be a trading post. It is going to be a trading post open 24/7 for the whole world, for all Bangladesh. 24/7 open. সবার জন্য থাকবে, সবার অ্যাক্সেস থাকবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এটা ব্যবসা চাকরি যাই হোক এভরিওয়্যার, এবং সকল নাগরিকের যে নাগরিক অধিকারের মধ্যে যে সিভিক রাইট যেটা, আমরা তো খালি বক্তৃতা দিয়েছি, সিভিক রাইট যেটা, দিস আর অল সিভিক রাইটস, খালি ভোট দেওয়া সিভিক রাইট, এগুলো সব চিন্তার মধ্যে উনি এনেছেন। এইরকম নেতা কালকে আগমন হচ্ছে। কালকে থেকে নতুন বাংলাদেশের আমরা মনে করি বিল্ডিং ব্লক যেটা বলা হয়, ফার্স্ট বিল্ডিং ব্লক উইল বি হিজ অ্যারাইভাল। এরপর একটার পর একটা বিল্ডিং ব্লক উনি করতে থাকবেন, and we will build a nation. This is nation building, a new Bangladesh, আপনাদের যেটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।